উপত্যকা হিমবাহ পড়ব, যাকে ইংরেজি থেকে মাউন্টেন গ্লেশিয়ারও বলা হয়ে থাকে। তো এই দুটা তোমরা নাম মনে রাখবা, পার্বত্য বা উপত্যকা, তাহলেই হবে। এটাকে মহাদেশীয়, আগেরটা যেটা বললাম সেকেন্ড, পার্বত্য বা উপত্যকা, ওটাই পার্বত্য ওটাই উপত্যকা। তো পার্বত্য আর উপত্যকা হিমবাহ কাকে বলে? মহাদেশীয় হিমবাহ তো বুঝলা যে গোটা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকবে, একটা গোটা মহাদেশ জুড়েই বরফ দ্বারা পরিপূর্ণ থাকবে, তখন তাকে মহাদেশীয় হিমবাহ বলি। কিন্তু এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ কাকে বলে? এটা আর কিছুই না, যখন কোনো একটা পার্বত্য অঞ্চলে এই বরফের টুকরা নিচের দিকে অগ্রসর হয়, তখন তাকে আমরা পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলবো। তার মানে পার্বত্য অঞ্চলেই আমরা এটা লক্ষ্য করতে পারবো। কিন্তু মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে কি দেখলাম, যে বিশেষ করে উচ্চ অক্ষাংশগুলোতে, মানে 70-80 ডিগ্রি 90 ডিগ্রি এলাকাতে অক্ষাংশগত দিক থেকে, কিন্তু পার্বত্য বা উপত্যকা হিমবাহের ক্ষেত্রে যে কোনো পার্বত্য অঞ্চলে দেখতে পারবো, সে নিরক্ষীয় অঞ্চলেই পর্বত থাক বা উচ্চ অক্ষাংশের দিকেই পর্বত থাক। তো পর্বতের মধ্যে যে হিমবাহ অভিকর্ষীয় টানে ভূমিরূপে ঢালবে, নিচের দিকে অগ্রসর হতে থাকবে, তখন তাকে আমরা বলবো পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তো চলো এবার আমরা এর বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি, এবং এটার সাথে তোমরা অবশ্যই কম্পেয়ার করে পড়বে, পার্থক্য করে পড়বে, তাহলে পার্থক্যরেও উত্তর তোমরা দিতে পারবে, এবং কম্পেয়ার করে পড়লে অনেক শর্ট কোশ্চেন তোমাকে এলোমেলোভাবে দিলেও তুমি উত্তর করতে পারবে। তো চলো স্টার্ট করি। তো প্রথম হচ্ছে আয়তনের সুবিশাল হয় না, সুবিশাল হয় না, কিন্তু এটার ক্ষেত্রে কি ছিল? আয়তনের সুবিশাল হয়, অর্থাৎ মহাদেশীয় হিমবাহ আয়তনের সুবিশাল হয়, কিন্তু পার্বত্য হিমবাহ আয়তনে কিন্তু ততটাও হয় না যতটা কিনা মহাদেশীয় হিমবাহ। সঞ্চালন থাকায় এর গভীরতা কম, কিন্তু এর ক্ষেত্রে গভীরতা কি ছিল? অনেক বেশি ছিল, দেখতে উল্টানো চামচের মতো ছিল, ফলে মধ্যভাগের গভীরতা মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে বেশি ছিল। কিন্তু পার্বত্য হিমবাহ দেখো, ও আলটিমেটলি চলছে এর তুলনায় বেশি স্পিডে চলছে। তো যখন বেশি স্পিডে চলবে, ভূমিরূপের সাথে ঘর্ষণ হবে কি হবে না? ঘর্ষণ হওয়ার ফলে বরফ গলবে, আর গলানোর জন্য এর যে গভীরতা ধীরে 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 কমতে থাকে, এই জন্য এর গভীরতা হয় কম। দ্বিতীয়ত গতিবেগ বেশি, স্পিড বেশি। দেখো মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে গতিবেগ কি দেখেছিলাম আমরা? অবশ্যই কম দেখেছিলাম, যে দেখো ধীরগামী, কিন্তু উল্টাটা হয় পার্বত্য হিমবাহের ক্ষেত্রে। কেন গতিবেগ বেশি হবে? কারণ পার্বত্য অঞ্চল, তো তার মানে ঢাল খাড়া মানে স্পিড বেশি হবে, সিম্পল জিনিস, অর্থাৎ গতিবেগ এই হিমবাহের বেশি হবে। আর এখানে একটা মারাত্মক বলেছে, যখন পার্বত্য হিমবাহ ধীরে ধীরে ভূমিরূপে ঢালবে, নিচের দিকে নামছে না, তো হিমরেখার নিচে যখন নামে, তখন ওই বরফের টুকরাটা গলে গিয়ে কিন্তু নদীর সৃষ্টি হয়। অর্থাৎ হিমবাহ যখন হিমরেখার নিচে নামে, তখন কিন্তু হিমবাহ আর থাকে না, বরফ আর থাকে না, সেটা জলে রূপান্তরিত হয়ে যায়। তখনই কি সৃষ্টি হবে? নদী সৃষ্টি হবে। বিষয়টা তোমাদের আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি। হিমরেখা কি, এটা যদি আমরা জানি, তাহলেই আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। ধরো এটা একটা পার্বত্য অঞ্চল, এবার পর্বতের মাথায় কি থাকে? অবভিয়াসলি পর্বতের মাথায় বরফ থাকে। এবার দেখবা এই বরফ কিন্তু একটা নির্দিষ্ট লাইন পর্যন্তই থাকে, ধরো এইটুকু পর্যন্ত আছে, এই লাইনের উপরে বরফ আছে এই পর্বতে, আর এই লাইনের নিচে কিন্তু বরফ নেই। তো এই লাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিমরেখা। যদিও এই ডিটেলস আমি তোমাদের একটু পরে, মানে পরবর্তী কোনো ক্লাসে শেখাবো যে হিমরেখা কি। তাহলে আপাতত মনে রাখো, এমন একটা লাইন, যে লাইনের উপরে কি থাকে? বরফ থাকে, আর যে লাইনের নিচে কি থাকে? বরফ থাকে না। তার মানে 100% এই লাইনের পরে উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে, আর এই লাইনের উপরে যদি ওঠো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের কম হবে। 0 ডিগ্রি সেলসিয়াসের কম আছে বলেই তো বরফে পরিণত হয়ে আছে। আর বরফ কখন গলে যাবে? যখন 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তার মানে এই লাইনের পরে আসলেই উষ্ণতা বাড়বে, আর উষ্ণতা বাড়লেই বরফকে আর বরফ থাকতে পারবে? এতক্ষণ সময় ধরে বরফ ছিল, কিন্তু যখন এখানে নামলো তখন আর বরফ থাকলো না, এটা পুরো জলে রূপান্তরিত হয়ে গেল। আর জলেই যখন রূপান্তরিত হবে, তখন কি সৃষ্টি হবে? তাহলে নদীর সৃষ্টি হবে। তাহলে পার্বত্য হিমবাহ যখন হিমরেখার নিচে, স্নো লাইনের নিচে যখন নেমে যাবে, তখনই কিন্তু বরফ থাকে না, বরফ গলে কিন্তু জলে রূপান্তরিত হবে, আর তখনই নদীর উৎপত্তি লাভ হবে। আরও একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, ব্রাকসুন্ড ও ক্রেভাস, এটাও 2 মার্কের জন্য তোমাদের স্পেশালি পড়তে হবে, ক্লাস 10-এর জন্য, এছাড়াও ক্লাস 12-এর জন্য। তোমাদের ক্লাস 12 4th সেমিস্টার এটা পেয়ে যাবে তোমরা। তো ব্রাকসুন্ড আর ক্রেভাস কি জিনিস? দেখো ওই পার্বত্য হিমবাহের মধ্যে, এটা পার্বত্য হিমবাহ, এই পার্বত্য হিমবাহের মধ্যে যে বরফের টুকরাটা নিচের দিকে নামে, তো পর্বত আর একবারে পুরো এরকম থাকে না, এরকম উঁচু নিচু কোথাও থাকতে পারে। তো যখনই উঁচু নিচু থাকে, তো এই বরফের টুকরোটা কি করবে? এই উঁচু জিনিসটাকে ক্রস করে যাওয়ার চেষ্টা করবে, তো যখনই ক্রস করবে, তখন এর মধ্যে স্টপ। তো যখন এই বরফের টুকরাটা নিচের দিকে অগ্রসর হবে না, তো অগ্রসর হওয়াতে
তো ভূমিরূপের ঢাল তো অসম থাকবেই, একেবারে সমান থাকবে না। তো যখন এই ঢালকে ক্রস করতে যাবে এই বরফের টুকরাটা মানে হিমবাহটা, তখন এই বরফের টুকরার মধ্যে না ছোটো ছোটো ফাটল ধরবে, ক্র্যাকের সৃষ্টি হবে। আমি একটু ভালো মতো বড় করে আঁকাচ্ছি ছবিটা, দেখো। তো এটাকে যখন এটা যখন নিচের দিকে নামছে, তখন এই বরফের টুকরোর মধ্যে যখন এই ভূমিরূপের ঢালকে ক্রস করতে যাবে ধীরে ধীরে নিচের দিকে নামানোর ফলে, তখন এই বরফের টুকরাটার মধ্যে ছোটো ছোটো ফাটল সৃষ্টি হবে, ঠিক আছে। এই ফাটলগুলোকেই আমরা বলবো ক্রেভাস, এই ফাটলগুলোকে আমরা বলবো ক্রেভাস। তাহলে কেন সৃষ্টি হলো? এই বরফের টুকরো বা হিমবাহ যখন পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামে, তো পর্বতের তো অসম ঢাল থাকে, ওই অসম ঢালকে ক্রস করতে সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু উপরের দিকে ক্র্যাক বা ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলোকে আমরা বলবো তখন ক্রেভাস। আর এই ফাটলটা যদি কোনো কারণবশত পর্বতের গা পর্যন্ত চলে আসে, মানে পর্বত মানে বরফ যেখান থেকে শুরু হয়েছে আর একেবারে শেষ পর্যন্ত চলে আসে এই ফাটলটা, মাঝখানে এতখানি গর্ত, তখন এটাকে আমরা বলবো এই ফাটলটাকে বলবো আমরা হচ্ছে ব্রাকশুন্ড। তাহলে ব্রাকশুন্ডের ফাটল কিন্তু একেবারে উপর থেকে পর্বতের গা পর্যন্ত বিস্তার লাভ করবে, আর ক্রেভাসের ফাটল কিন্তু পর্বতের উপরে বরফের উপরেই একটু একটু ছোট ছোট ফাটল হবে, তখন সেটাকে ক্রেভাস বলবো। তাহলে ব্রাকশুন্ড আর ক্রেভাস মোটামুটি জিনিসটা একই রকম, একটু ডিফারেন্স এইটুকুই যে এইখানকার যে ফাটলটা হবে ওটা একবারে পর্বতের গা পর্যন্ত বিস্তার লাভ করবে, আর এই ফাটলটা হালকা হালকা চির ধরবে, তখন সেটাকে বলবো আমরা ক্রেভাস, আর এটাকে বলবো ব্রাকশুন্ড। এবার যারা পর্বত আরোহী না, যারা ঘুরতে যায় পার্বত্য অঞ্চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক বিপজ্জনক। তুমি ভাবো তুমি ঘুরতে গেছো আর এই ফাটলের মধ্যে তুমি পড়ে গেছো, সেক্ষেত্রে অনেক মানুষ সেখানে মারাও যায়, বা ব্রাকশুন্ডের মধ্যে পড়ে গেছে সেক্ষেত্রেও মানুষ মারা যায়। তো তোমাদের এই দুটো ডিটেলস আমি পরে পড়াবো যে ব্রাকশুন্ড আর ক্রেভাস কি। আপাতত জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে রাখলাম যে অ্যাকচুয়ালি ব্রাকশুন্ড বা ক্রেভাস কী জিনিস। আর এই পার্বত্য হিমবাহের আরেকটা অপর নামও আছে, যাকে আমরা আলপীয় হিমবাহ বলি। অর্থাৎ যদি তোমাকে বলে আলপীয় হিমবাহ কাকে বলে, তাহলে তুমি পার্বত্য হিমবাহের সংজ্ঞাটাই লিখবা, যে যখন কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ বা হিমবাহ ভূমিরূপের ঢাল বেয়ে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হয় অভিকর্ষজ টানে, তখন তাকে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বা আলপীয় হিমবাহ বলা হয়। তো এই আলপীয় হিমবাহ কেন নাম হলো, যে ইউরোপের যে আল্পস পর্বত আছে না, সে আল্পস পর্বতে এই পার্বত্য বা উপত্যকা হিমবাহটা সবচেয়ে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করতে পারি, যার কারণে পার্বত্য হিমবাহগুলোকে আলপীয় হিমবাহ বলা হয়। এবার আমরা এর উদাহরণ দেখব পার্বত্য বা উপত্যকা হিমবাহ। দেখো, আলাস্কায় হুবার্ড নামে একটা হিমবাহ আছে, যেটা আলাস্কাতে। তো এই আলাস্কার হুবার্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। আর ভারতেও একটা বৃহত্তম, ভারতে অনেকগুলো আছে, তার মধ্যে সিয়াচিন নামে যে হিমবাহটা, সেটা ভারতের বৃহত্তম পাদদেশীয় বা পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তাহলে তোমাকে যদি বলে যে ভারতের বৃহত্তম উপত্যকা বা পার্বত্য হিমবাহের নাম কি, সেক্ষেত্রে তুমি বলবা সিয়াচিন। কিন্তু এই সিয়াচিন থেকে আর একটা কোশ্চেন তোমাকে ঘুরিয়ে দেয়, যে বলে যে এই সিয়াচিন হিমবাহটা ভারতের কোন পর্বতে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে তোমরা পর্বতটার নাম মনে রাখবে, সেই পর্বতের নাম হচ্ছে কারাকোরাম। খুবই ইম্পর্টেন্ট WBCS পরীক্ষার জন্য বা SLSTর জন্য খুবই ইম্পর্টেন্ট, বা অন্যান্য কম্পারেটিভ এক্সামের জন্য। কারাকোরাম। তা কারাকোরাম পর্বতে আমরা কোন হিমবাহ দেখতে পাই? সিয়াচিন হিমবাহ। আর এই সিয়াচিন হিমবাহই হচ্ছে ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ। এছাড়াও দেখো হিসপার, রেমু, জেমু, বোল্টারো, এরকম অসংখ্য পার্বত্য হিমবাহের উদাহরণ পাওয়া যায়। তো এই হচ্ছে মহাদেশীয় হিমবাহ এবং পার্বত্য হিমবাহ। এবার আমরা পড়ব লাস্ট